তাহলে পার্লামেন্ট থেকে আমরা হচ্ছে কিছু কোশ্চেন ডিসকাস করবো বলেছিলাম, কালকে করেছিলাম। তোমাদের রেকর্ডিং পিডিএফ দুটোই দেওয়া হয়ে গেছে, সবগুলোই দেওয়া আছে। তো আজকে আমরা আরো কিছু এমসিকিউ ডিসকাস করব, দেখা যাক তোমরা কতগুলো পারো। ফার্স্ট কোশ্চেন বলছে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হোল্ডস অফিস ফর পিরিয়ড অফ, মানে নিশ্চয়ই বুঝতে পারছো। 5 years. 5 years. 5. মানে রাষ্ট্রপতি কতদিন তার পদে থাকতে পারে। অবভিয়াসলি আমরা জানি রাষ্ট্রপতি তার পদে থাকে 5 বছরের জন্য। 5 বছরের জন্য রাষ্ট্রপতির সদস্য পদ নির্বাচিত হয়। একদম সিম্পল কোশ্চেন। বি, 5 years। 5 years। আচ্ছা, প্রেসিডেন্ট ইলেকটোরাল কলেজ কনসিস্টস অফ, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। ইলেকটোরাল কলেজ কি দিয়ে তৈরি? প্রেসিডেন্টের ইলেকটোরাল কলেজ, ইলেকটোরাল কলেজ মনে আছে? কি হবে বলো? স্যার ডি হবে তো। ডি। বাকিরা কি বলছো? কি বলছে? মানে রাষ্ট্রপতি নির্বাচনে কারা কারা ভোট দিতে পারে, প্রশ্নটা হচ্ছে এটা। ভোট দিতে পারে কারা? স্যার এমএলএ, এমপি আর বিধানসভা। হ্যাঁ, এমএলএ, এমএলএ মানে বিধানসভা হয়ে গেল বাবা। এমপিরা ভোট দিতে পারে, লোকসভা আর রাজ্যসভার যারা ইলেক্টেড এমপি তারা ভোট দিতে পারে, আর বিধানসভা লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা সদস্য এমএলএরা তারা ভোট দিতে পারে। প্রত্যেক কিন্তু ইলেক্টেড হতে হবে, এই জন্য অ্যান্সার হবে ইলেক্টেড মেম্বার্স অফ পার্লামেন্ট। মানে পার্লামেন্ট মানে লোকসভা, রাজ্যসভা আর স্টেট লেজিসলেচার, রাজ্য বিধানসভার কর্ম নির্বাচিত। বাকিরা উত্তর দিচ্ছ না কেন? সহজ সহজ কোশ্চেন তো, কঠিন নয় তো কোশ্চেন, ইজি কোশ্চেন তো। আচ্ছা, a dispute regarding the election of president is referred to be, মানে বুঝতে না পারলে, মানে ডিসপিউট মানে কোনো কিছু তোমার যদি মনে হয় যে এটা হচ্ছে কোনো কিছু তোমার ভুল মনে হয়, মনে হচ্ছে এটা ঠিক হয়নি, তোমার কোনো কমপ্লেন, তোমার কোনো অভিযোগ থাকে। ডিসপিউট মানে বলতে পারো অভিযোগ। সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো ডিসপিউট হলে তখন সেটা কোথায় নিয়ে যাওয়া বা কোথায় যায়? সেটা সুপ্রিম কোর্ট। অবশ্যই সেটা যাবে সুপ্রিম কোর্ট। দুটোর মধ্যে পার্থক্য বলেছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থাটা পরিচালনা করে কে? ইলেকশন কমিশন। তাহলে ইলেকশন কমিশন কি করে? এটা পরিচালনা করে। কিন্তু যদি কোন রকমের সমস্যা বা ডিসপিউট হয়, তোমার কোনো অভিযোগ থাকে, তোমাকে যেতে হবে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্টে তোমাকে যেতে হবে, হাইকোর্ট না, কিন্তু সুপ্রিম কোর্ট। ওকে, আচ্ছা। If the president has to resign, he sends his resignation to, যদি রাষ্ট্রপতিকে রিজাইন করতে হয় তাহলে সেটা রেজিগনেশন কাকে পাঠায়? ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট, তাই তো? ভাইস প্রেসিডেন্ট না প্রাইম মিনিস্টার, ঠিক করে বলো। স্যার ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট। শিওর তো? ভাইস প্রেসিডেন্ট তার রেজিগনেশন কাকে দেবে? প্রেসিডেন্টকে দেবে। তাহলে এটা মনে রাখবে, এটা সবসময় ভাইস ভার্সা হয়। ঠিক আছে, এটা সবসময় হয় ভাইস ভার্সা। প্রেসিডেন্ট তার রেজিগনেশন ভাইস প্রেসিডেন্টকে দেবে, ভাইস প্রেসিডেন্ট তার রেজিগনেশন প্রেসিডেন্টকে দেবে। ওকে, সবসময় হয় ভাইস ভার্সা। হোয়াট ইজ দ্য পজিশন অফ প্রেসিডেন্ট ইন দ্য এক্সিকিউট? এক্সিকিউটিভদের মধ্যে প্রেসিডেন্ট হচ্ছে কি, মানে কি পজিশনে প্রেসিডেন্ট রয়েছে? Constitutional head of state. হেড এক্সিকিউটিভ না কনস্টিটিউশনাল হেড অফ গভর্নমেন্ট না কনস্টিটিউশনাল হেড অফ স্টেট না হেড অফ দ্য পার্টি ইন পাওয়ার? Option C. অপশন সি। আর কার কি মনে হচ্ছে? স্যার অপশন বি টা। অপশন বি মনে হচ্ছে। আর কার কি মনে হচ্ছে? এক্সিকিউটিভদের মধ্যে
অপশন সি হবে। দেখো এখানে প্রশ্নটা দেখবে, প্রথমে দেখো হেড অফ দ্য পার্টি ইন পাওয়ার, এটা তো কখনোই হবে না, সেটা সবসময় প্রাইম মিনিস্টার হয়। ঠিক আছে, প্রাইম মিনিস্টার হয় এই পোস্টের ক্ষেত্রে। প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্ট হেড এক্সিকিউটিভও হয়, গভর্নমেন্টের কনস্টিটিউশনাল হেডও হয়। ঠিক আছে, সরি এটা হবে না, গভর্নমেন্টের কনস্টিটিউশনাল হেড প্রাইম মিনিস্টারই হবে, এটা হবে না। এটা তো স্যার প্রাইম মিনিস্টার। হ্যাঁ, হ্যাঁ এটা প্রাইম মিনিস্টার হবে। ঠিক আছে, কনস্টিটিউশনাল হেড অফ এ স্টেট এটা হবে গভর্নর। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে একমাত্র কি হেড এক্সিকিউটিভ। স্যার এখানে স্টেট বলতে কি রাজ্যকে বোঝাচ্ছে নাকি? এখানে স্টেট বলতে রাজ্যকে বলা ও হচ্ছে, এখানে স্টেট বলতে আসলে আপনি রাজ্য। তখন তো লিখেছিলেন হেড অফ দ্য স্টেট, তো রাষ্ট্রকে তখন বোঝাচ্ছিলেন। অবশ্যই অবশ্যই সেটাও ঠিক, কিন্তু এখানে কোশ্চেনের মিনিং বোঝো। কনস্টিটিউশনাল হেড অফ গভর্নমেন্ট মানে সরকারের বলছে, কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট, হেড অফ স্টেট, হেড অফ দ্য স্টেট মানে হেড অফ স্টেট, মানে এখানে রাজ্যের কথা বলা হচ্ছে। আর হেড কোশ্চেনের মিনিং গুলো দেখো, মানে অপশন গুলো দেখো। অফ এখানে দা স্টেট ওটা রাষ্ট্র বোঝাচ্ছে। দা বললে সাধারণত দেশকে বোঝে। ঠিক আছে, এগুলো কোশ্চেনের দেখো মিনিং গুলো বুঝতে হবে, মিনিং না বুঝলে সব জায়গাতে মানে কি বলতো ওই মানে ওই কপি পেস্ট মানে একদম ট্রান্সলেশন মিনিং করলে হবে না। ঠিক আছে, এরকম মিনিংটা বুঝতে হবে কোশ্চেনের মধ্যে কি বলতে চাইছি। আচ্ছা, ইভিএম কোন বছর প্রথম ইউজ করা হয়েছিল? ইভিএম বলেছিলাম তো 2007। 2000 চার। 2004 ইভিএম প্রথম ব্যবহার করা হয়েছিল 2004, 2004-এর ইলেকশনে ব্যবহার করা হয়েছিল। 2004-এর ইলেকশন যেটা হচ্ছে আমাদের হচ্ছে ইউপিএ গভর্নমেন্ট জিতেছিল, মানে কংগ্রেস আর কি বেসিক্যালি। হোয়াট ইজ দ্য ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মিনস? সহজ প্রশ্ন, বলো ইউএফ রাইট টু ভোট। রাইট টু ভোট। রাইট টু ভোট, ঠিক বললে? হ্যাঁ স্যার। স্যার ভোটের অধিকারকেই তো হ্যাঁ হ্যাঁ বলে। এটাই হবে। একদম ঠিকই বলেছো তো, রাইট টু ভোট মানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি বলছে যে তোমার বয়স যদি 18+ হয় এবং তুমি যদি তোমার যদি ভ্যালিড ভোটার কার্ড থাকে, ঠিক আছে, তাহলে তুমি ভোট দিতে পারবে। এটাকে বলা হয় ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। 18+ হলেই হবে, রাইট টু ভোট, ভোট দেওয়ার অধিকার। ভালো কথা। দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ড্যাশ হাউসেস, কতগুলো হাউস আছে পার্লামেন্টে? টু হাউস রয়েছে, যেখানে আবার 3 বলে দিবেন। পার্লামেন্ট কনসিস্ট অফ 3 কম্পোনেন্ট, কিন্তু পার্লামেন্টের হাউস আছে 2টো। ঠিক আছে, লোকসভা আর রাজ্যসভা, তাই তো? পার্লামেন্টের হাউস আছে 2টো, লোকসভা রাজ্যসভা। আচ্ছা, রাজ্যসভা ইজ অলসো কল্ড, রাজ্যসভাকে কি বলা হয়? বলো কি বলা হয় রাজ্যসভাকে? হাউস অফ পিপল। হাউস অফ পিপল। ভেরি গুড, কান্দর উঠবুস করো আগে, কাউন্সিল অফ স্টেট। সবার কান্দর উঠবুস করতে হবে। হ্যাঁ একদম। হাউস অফ পিপল কাকে বলা হয়? লোকসভা। হাউস অফ পিপল লোকসভাকে বলা হয়, কারণ এখানে জনগণরা ভোট দিয়ে নির্বাচন করে লোকসভা, এই জন্য হাউস অফ পিপল। আর রাজ্যসভাকে বলা হয় কাউন্সিল অফ স্টেট। কেন? কারণ রাজ্য সভার ক্ষেত্রে যারা ভোট দেয় তারা হচ্ছে সেই রাজ্যের বিধানসভার সদস্যরা ভোট দেয়, বলতে গেলে রাজ্যসভা হচ্ছে রাজ্যগুলোর সভা, এই জন্য রাজ্যসভা, কাউন্সিল অফ স্টেট। ঠিক আছে, সহজ প্রশ্ন ভুল বলছো কেন? হাউস অফ পিপল পরেরটাই বলছে লোকসভা। হাউস অফ পিপল হচ্ছে লোকসভা। নেক্সট পরের প্রশ্ন, রাজ্যসভার কতজন মেম্বার রয়েছে? 250। 250। 250। 250, অ্যান্সার হবে 245। কেন? কেন বলো?
কেন? বলো কেন কেন হবে 245? বলো। 250 হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ। দুটোর পার্থক্য আছে না নেই? ম্যাক্সিমাম স্ট্রেংথ রাজ্যসভার ক্ষেত্রে 250। যেমন লোকসভার কতজন মেম্বার রয়েছে লোকসভাতে? 500 550। 550। 43। আর ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 550। 550। তাহলে দুটোর পার্থক্য বুঝতে পারলে না পারলে না? আচ্ছা, মানে কতজন আছে সেটা জানতে চাইছো, তাই একদম, তো? এখানে প্রশ্নটা এটাই জিজ্ঞেস করছে রাজ্যসভার কতজন মেম্বার রয়েছে এখন। ভোট হলো লোকসভায় কত? 543টা সিটে ভোট হয়েছে, কারণ রাজ্যসভার কত? 245টা, কিন্তু ম্যাক্সিমাম মেম্বার হচ্ছে 250, 250। ওকে, ভুল হবে ভালো করে না পড়লে। লোকসভা কন্টেন্টস, এটা 550 কি হবে তো? এটা এটা 550 হবে। 550 550। 545। ঠিক আছে, প্রশ্নটা আবার তোমরা দেখছো না, আবার তোমরা সেই ভুলটাই করলে যেটা এখানে ভুলটা করলে। কন্টেন্টস বলেছে তো। কন্টেন্টস মানে কি? লোকসভার কতজন মেম্বার রয়েছে, কন্টেন্টস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ কন্টেন্টস? তোমার ক্ষমতা কতটা, না তুমি কত, তোমার কাছে কতগুলো আছে। তোমার কাছে 1000 টাকা থাকতে পারে তোমার পকেটে, বা তোমার ফোনে 100% চার্জ থাকতে পারে, কিন্তু তোমার ফোনে কত পার্সেন্ট চার্জ এখন রয়েছে? কন্টেন্টস, ইয়োর ফোন কন্টেন্টস হোয়াট পার্সেন্ট অফ চার্জ। তাহলে কি তুমি 100% বলবে, না যত পার্সেন্ট এখন ফোনে চার্জ আছে সেটা বলবে? বুঝাতে পারছি না পারছি না? বলো, পারছি না পারছি হ্যাঁ না? স্যার, হ্যাঁ স্যার। মিনিংটা বুঝতে হবে। লোকসভা কন্টেন্টস 545। এটা যদি 543 থাকতো তাও হতো, বলবে স্যার নান অফ দিস, না নান অফ দিস করবে না, কারণ 543 আছে 543ই করবে। ওকে, কারণ এটা দেখো কোশ্চেন গুলো যখন সেট হবে, এখন যদি প্রেজেন্টলি বলি লোকসভা কন্টেন্টস তাহলে 543 প্রেজেন্টলি, কিন্তু যখন তোমাদের কোশ্চেন এরা করেছে বা করবে, তারা ভোটের আগে যদি কোশ্চেন হয়ে থাকে, তাহলে তারা কিন্তু সেই কনসিডার করবে 545 হিসেবেই কনসিডার করবে, কারণ দুজন অ্যাংলো ইন্ডিয়ান যে আগে ছিল সেটা কনসিডার করে। কিন্তু যদি কোশ্চেনটা এই 2024-এর ইলেকশনের পরে ভেবে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু 543 হবে অ্যান্সার। এবার অপশনে যদি 543 আর 545 দুটোই থাকে, তখন অ্যান্সার 543 করবে। যদি নান অফ দিস থাকে, নান অফ দিস করবে না। কি বলছি বুঝতে পারছো? কথাটা বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কারণ কি জানো, পরীক্ষায় যে কোশ্চেন করে না, এরকম তোমরা ভাবো না যে যে কোশ্চেন করতে বসছে সে প্রেজেন্ট ডেটা নিয়ে কোশ্চেন করতে বসছে। সে কাউকে না কাউকে কোশ্চেন করতে বলে দিয়েছে, আর সে যে কোনো পুরানো একটা বই ধরেছে, তার উত্তর দিয়ে করেছে। ঠিক আছে, তো অপশন দেখে শুনে বুঝতে হবে যে এই বাচ্চা কোথা থেকে কোশ্চেনটা তুলেছে, বুঝলে? এই জন্য এখানে নান অফ দিস করবে না। 500, যদি 500 এরকম হয়তো অপশন আছে, 545 নেই কোনো অপশন, হয়তো 550, 552, তারপর ধরো হচ্ছে 560, 570 এরকম আছে, বা নান অফ দিস আছে, তখন ভাবতে পারো। যদি 543, 45-এর মধ্যে না থাকে, তখন নান অফ দিস ভাবতে পারো। ওকে, বুঝে শুনে করো। হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড ইন রাজ্যসভা? তো 12 জন মেম্বারকে রাষ্ট্রপতি 12 বিভিন্ন ক্ষেত্র থেকে, 12 জন মেম্বারকে বিভিন্ন ক্ষেত্র থেকে ইলেক্ট মানে নমিনেট করে। সহজ প্রশ্ন, আমরা জানি। হাউ মেনি মেম্বার্স আর নমিনেটেড ইন লোকসভা বাই প্রেসিডেন্ট? এটা অ্যাকচুয়ালি 0 হওয়া উচিত, আগে তো ঠিক 2। আছে, কিন্তু হ্যাঁ আগে 2 ছিল, Two। তো এখানে দেখো অপশন 2 করবে, ঠিক আছে, কিন্তু প্রেজেন্টলি কিন্তু এটা 0। যখন এই যে কোশ্চেন করবে, সে দেখো তুলে দেবে। হ্যাঁ, বুঝতেই পারছো, প্রেজেন্টলি কিন্তু 0। How many Parliament of India dash law making institute? Parliament of India is dash law making institute. কি সুপ্রিম। ধরনের? সুপ্রিম। সুপ্রিম, ভেরি গুড। পার্লামেন্ট অফ ইন্ডিয়া আমাদের সুপ্রিম ল মেকিং ইনস্টিটিউট, মানে পার্লামেন্ট যে আইন তৈরি করবে তার উপরে কেউ কিন্তু কোনো আইন তৈরি করতে পারবে না। সুপ্রিম মানে প্রধান, মানে সর্বোচ্চ, সুপ্রিম পাওয়ার। লোকসভা ইজ ইলেক্টেড আফটার এভরি 5 5 years।
ফাইভ ইয়ার। প্রত্যেক 5 বছর ছাড়া 5 year। লোকসভা 5 বছর ছাড়া লোকসভা নির্বাচন। সহজ প্রশ্ন, জানি আমরা। আচ্ছা, ইচ কনস্টিটিউয়েন্সি ইলেক্টেড, প্রত্যেক কনস্টিটিউয়েন্সি মানে হচ্ছে প্রত্যেক যে, যেমন ঘাটাল লোকসভা কেন্দ্র সেরকম, সেগুলোকে একটা কনস্টিটিউয়েন্সি বলা হয়। প্রত্যেক কনস্টিটিউয়েন্সি থেকে কি হয়, একজন পার্সনকে পার্লামেন্টে পাঠানো হয়, না দুজনকে, না তিনজনকে, না চারজনকে, একজনকে তো পারে। একজন। একজনকেই পাঠানো হয়। না দুজন, ঠিক করে বলো। না না, একজন তো। ভেরি, ঘাটাল থেকে একজনকেই পাঠানো হবে, দেবকেই পাঠানো হবে। বলবে না না হিরণকেও নিয়ে যেতে হবে, নাহলে কাঁদবে, সেরকম ব্যাপার নয় কিন্তু, ঠিক আছে। প্রত্যেক কনস্টিটিউয়েন্সি থেকে একজন। থার্ড লোকসভা ইলেকশন হেল্ড ইন, তৃতীয় লোকসভা নির্বাচন কবে হয়েছিল? থার্ড লোকসভা ইলেকশন কবে হয়েছিল? এত কঠিন কোশ্চেন? স্যার 1966। বলো। 62। আচ্ছা, ফার্স্ট লোকসভা ইলেকশন কবে হয়েছিল, প্রথমটা? 1952। 1952। তাহলে সেকেন্ডটা কবে হবে? 1957। 1957। তাহলে থার্ডটা কবে হবে? 1962। তাহলে কি খুব কঠিন? খুব কি কঠিন? না তাহলে তো কাঁদলে, 62 তাহলে এত বলেছি। উল্টো পাল্টা, তাহলে উল্টো পাল্টা 62 ছাড়া অন্য কি উল্টো পাল্টা বলছো কেন? Which political party has won the most seats in all states in 8th Lok Sabha election? কোন পার্টি অষ্টম লোকসভা নির্বাচনে সব থেকে বেশি ভোট পেয়েছিল? আচ্ছা, অষ্টম লোকসভা পার্টি, এটা পারবে না, এটা একটু ডেটা ভিত্তিক প্রশ্ন ছিল। 8th লোকসভা ইলেকশন কবে হয়েছিল অষ্টম? থার্ড এখানে হলো, ফোর্থ তাহলে কবে হবে? 67। 1967। স্যার 92। 82, 72। সরি, এটা হচ্ছে 60, হ্যাঁ 1972। আর তারপরে সিক্সথ কবে হলো? 1977। এটা ফিফথটা 1971 হয়েছিল, এক বছর আগে হয়েছিল, 71 ইলেকশন। তারপরে কি হলো? 1977 হলো। 6 বছর বাড়িয়ে দিয়েছিল না লোকসভার কার্যকাল। হ্যাঁ স্যার। এটা অ্যাকচুয়ালি 72 করো, 71 নয়, এটা 71 ইলেকশন ঘোষণা ছিল, 72 হলো। তারপরে 77 হলো। তারপরে হচ্ছে সেভেন্থ কি হলো, এর সময় তোমার হচ্ছে 82। রাজীব গান্ধীর সময়, 82, যেটা ইন্দিরা গান্ধী জিতলো। তারপরে হচ্ছে এইটটা 87 1987। এটা 87-তে হয়নি, এটা কিন্তু 84-তে হয়েছিল, ঠিক আছে। আর ইলেকশনটা 77-এর পরে আবার কিন্তু মাঝে ইলেকশন হয়েছিল 1980 হয়েছিল। তারপরে 80-র পরে 85-তে হয়েছিল, মনে করো জিনিসগুলো। এইটা মনে হয় 89 হয়েছিল লাস্টেরটা। হ্যাঁ, এটা 80-তে হয়েছিল। তারপরে হচ্ছে তোমার, এটা ইন্দিরা গান্ধী সেই এতে জিতলো। তারপরে হচ্ছে তোমার 85-এ হলো, 85-তে হলো। এই দেখো, ফার্স্টটা 52-তে, ঠিক আছে, সেকেন্ডটা 57-তে, থার্ডটা 62-তে, ফোর্থটা 67-তে, ফিফথটা দেখো 71-এ হলো, ঠিক আছে, সিক্সটা 77-এ হলো, সেভেন্থটা 1980-তে হলো, এইটটা 84-তে হলো। এইট লোকসভা ইলেকশনে স্টেটের মধ্যে সব থেকে বেশি সিট কে জিতেছিল? নির্বাচনে সব থেকে বেশি ভোট পেয়েছিল, নাম্বার অফ এমপি দেখো কংগ্রেস। আর এটা, হ্যাঁ দেখো এখানে দেখো, অ্যান্সার হওয়া উচিত ছিল কংগ্রেস, তাই তো। কংগ্রেসের কিন্তু 426 ছিল, কিন্তু তারপরে সেকেন্ড কে ছিল দেখতে পাচ্ছ? তেলেগু দেশম পার্টি। টিডিপি, ঠিক আছে, তেলেগু দেশম পার্টি। অ্যান্সার কি হবে? তেলেগু দেশম পার্টি হবে। তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল কংগ্রেস, ঠিক আছে, রাজীব গান্ধী, কিন্তু কেরালা অপশনে কংগ্রেস। না, কেরালা কংগ্রেস হবে না, কেরালা কংগ্রেস আলাদা জিনিস। কেরালা কংগ্রেস হচ্ছে কেরালার যে কংগ্রেস উইং পার্টি, সেটা আলাদা। এটা হবে না, কেরালা কংগ্রেস হবে না, টিডিপি হবে, তেলেগু দেশম পার্টি। শুধু কংগ্রেস থাকলে, কারণ কেরালা কংগ্রেস না, অল ইন্ডিয়া কংগ্রেস পার্টি, এআই মানে এআইসি, মানে অল ইন্ডিয়ান কংগ্রেস আর কি, ঠিক আছে। আচ্ছা,
13th লোকসভা ইলেকশন কবে হয়েছিল? এটা তো বলা যাবে। 13তম লোকসভা নির্বাচন। তাহলে 8 নম্বরটা হলো, 8 নম্বরটা কবে হলো? এই যে বললাম 85, আমাদের কত 84-তে হলো। 84 তাহলে না, 9টা কবে হলো? 89 তো 89, রাজীব গান্ধী হেরে গেল। তারপর 10টা কবে হলো? 10th 94 হলো 10th হচ্ছে 1994, নয়, মাঝে গভর্নমেন্ট ফল করলো না, 1991-তে হলো, তাই তো। তারপরে 11th হলো ওই যে নরসিম্হা রাও এলো, তাই না, 2 বছরের মধ্যে ফেল করলো, এরা ফেল করলো। তারপরে 11th হলো 1900 তোমার হচ্ছে 1996। এই হিসাব মাথায় রাখতেই হবে, ইলেকশন কবে হয়েছিল এই হিসাব মাথায় রাখতেই হবে। দেখো 52, 57, 62, 67, 71, 77, 80, 84, 89-তে হলো, যেখানে রাজীব গান্ধী হেরে গেল। তারপরে গভর্নমেন্ট হলো, বাজেট পাস করতে পারলো না, তোমার হচ্ছে বাজেট, ফাইন্যান্সিয়াল বাজেট মানে মানি বিল, বাজেট পাস হলো না, ওই জন্য 91-তে নরসিম্হা রাও। এই যে 96-তে হলো, কিন্তু অটল বিহারী বাজপেয়ী, দেবগৌড়া আর আইকে গুজরাল পরপর চেঞ্জ হলো। 12টা 1998-তে হলো, 13টা 1999-তে হলো, অটল বিহারী বাজপেয়ী আবার এলো 2004, 9, 14, 19, 24। এটা মনে রাখতে হবে, এই সিকোয়েন্স মনে রাখতেই হবে, কবে কবে হয়েছিল কি ব্যাপার, এটা মনে রাখতেই হবে। 13th হচ্ছে 1999। এগুলো মনে রাখতে হবে, না মনে রাখলে হবে না, এগুলো মনে রাখতেই হবে। ডাইরেক্ট তুলে কোশ্চেন আসবে। Which party got a maximum number of seats? কিসে 13তে নাকি? মানে এইবারের ইলেকশনে আর কি। বিজেপি বিজেপি। এবার এটা বলা উচিত ছিল, গট এ ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। সাল মেনশন করা উচিত ছিল, যাই হোক। আচ্ছা, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ, স্যার অপশন এ। প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। প্রেসিডেন্ট, রাজ্যসভা, প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, একদম ঠিক। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ লোকসভা, লোকসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। স্যার অপশন সি লেজিসলেচার। লেজিসলেচার তো লোকসভার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি? লেজিসলেচার। অবভিয়াসলি ঠিক কথাই তো বলছো, ভুল কি বলছো? লেজিসলেচার মানেই তো হচ্ছে আইন তৈরি করা, ঠিক আছে, আইন তৈরি করা, এটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এক্সিকিউটিভও হবে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে লেজিসলেচার, ঠিক আছে, আইন তৈরি করা। নেক্সট, হু ইজ দ্য লিডার অফ রুলিং পার্টি ইন লোকসভা? লিডার অফ রুলিং পার্টি কে? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। সবসময় লোকসভার ক্ষেত্রে লিডার অফ তোমার হচ্ছে রুলিং পার্টি সবসময় হয় প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়, ঠিক আছে, যে হচ্ছে যে পার্টি শাসন করছে তার হেড সবসময় প্রাইম মিনিস্টার, মোদিজি। হাউ মেনি ইলেক্টেড এন্ড নমিনেটেড মেম্বার্স আর দেয়ার ইন রাজ্যসভা? রাজ্যসভায় কতজন ইলেক্টেড আর কতজন নমিনেটেড মেম্বার রয়েছে? 238 আর 238 আর 12। 238 আর 12, একদম পরিষ্কার ভাবে 238 আর 12। 250। আচ্ছা, এখানে একটা ভুল কি হয়ে গেল? ভুলটা হয়ে গেল এটা নয়, আমি ভাবছি বিটাও তো আমি ভাবছি যে স্যার আপনি তো এক্ষুনি বিটা 245 ঠিকই বললেন। বলছো, বিটা হবে। এটা ম্যাক্সিমাম স্ট্রেংথ বলেনি তো, কতজন বলছি ইলেক্টেড আর মেম্বার রয়েছে রাজ্যসভার, অবভিয়াসলি 233 আর 12 জন নমিনেটেড, 238টা তো ম্যাক্সিমাম স্ট্রেংথ, এটা আমাদের ম্যাক্সিমাম স্ট্রেংথ। এটা হবে না, 245-এর হিসাব করতে হবে। দ্য পার্লামেন্ট বিগিনস উইথ, পার্লামেন্টের প্রথম ঘন্টায় কি হয়? স্যার কোশ্চেন আওয়ার। কোশ্চেন আওয়ার। যত প্রশ্ন আছে সব জিজ্ঞেস করো, কোশ্চেন আওয়ার।
Who highlights the drawbacks of various politics? স্যার একটু কি বলেছে Highlights, আচ্ছা মিনিংটা বলছে যে বিভিন্ন অপোজিশন পার্টি, ভেরি গুড। এটার মিনিংটা হচ্ছে যে কে বিভিন্ন রকমের পলিসি গুলো জিনিসগুলোকে হাইলাইট করে যে এগুলো করলে এটা খারাপ হবে। ড্রব্যাক মানে কি? তার হচ্ছে যে খারাপ ত্রুটি। জিনিস, ত্রুটি। ভেরি গুড। ড্রব্যাক মানে হচ্ছে ত্রুটি। বিভিন্ন পলিসির ত্রুটি কে বের করবে? অপোজিশন পার্টি। অপোজিশন পার্টি করবে। যা বলবে তার অপোজিট তারা বলবে, হ্যাঁ এটা করলে বাজেট ফুটে যাবে, দেশ 100 বছর পিছিয়ে যাবে, ডিক্টেটরশিপ হয়ে যাবে, এইসব ব্যাপার তো বলতেই হবে। ঠিক আছে। হোয়াট ইজ সিগনিফিকেন্ট ফাংশন অফ পার্লামেন্ট? পার্লামেন্টের সিগনিফিকেন্ট ফাংশন কি? ল মেকিং। মেকিং। ল মেকিং, আইন তৈরি করা। সব থেকে সিগনিফিকেন্ট ফাংশন হচ্ছে পার্লামেন্টের হচ্ছে আইন তৈরি করা, ল। এত ভাবা কেন? 51। এত ভাবতে হবে? আচ্ছা নেক্সট, 14তম ইলেকশন। 13তম একটু আগে 2004। বলেছি। হ্যাঁ 13তম 2004 হয়েছে, তাহলে 14তম 13তম 2000 কত হলো? 1999। 2004। তাহলে 13তম 1999 হলো, তাহলে 14তম 2004 হবে না? Which political party is currently in power? বিজেপি। বিজেপি। ভারতীয় জনতা পার্টি, বিজেপি। The parliament is made up with অপশন বি। প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা। সহজ প্রশ্ন, কমন আবার কপি প্রশ্ন। আচ্ছা পয়েন্ট কেউ জানে না? কেউ জানো? 47। কেউ জানি না, আমরা কেউ জানি না কে কবে কবে হয়েছিল, কে জানে? ইন্ডিয়া গ্রেট ফ্রিডম 1947। আচ্ছা, who was the first prime minister of India? জওহরলাল নেহেরু। জওহরলাল জওহরলাল নেহেরু। নেহেরু। না মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধী তো কোনো প্রেসিডেন্ট হয়নি। আচ্ছা, ফার্স্ট প্রেসিডেন্ট? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ নাকি সুভাষ চন্দ্র বোস বলবো? না সে প্রাইম তা মিনিস্টার হলে ভালো হতো। সত্যি হলে ভালো ভালো হতো। হতো। আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ দ্য গাইডিং ফিলোসফি অফ ভারতীয় জনতা পার্টি? বাবা এরকম কোশ্চেন কেন হয়েছে? গাইডিং ফিলোসফি পারবে কি? দিচ্ছে যখন এটা করিয়ে দিই, পারবে? আচ্ছা কোনটা কোনটা হবে না বলো, কোনটা মার্কসিজম কোনটা? তো হবে না, এটা তো হবে ছাড়ো। না। আর আধুনিকরণ না রেভলিউশন ডেমোক্রেসি? None of this. না, অ্যান্সার হবে রেভলিউশনারি ডেমোক্রেসি, গণতন্ত্রের যে রেভলিউশন। ঠিক আছে, মানে বেসিক্যালি দেখো বিজেপির মধ্যে সব থেকে ভালো কি জিনিস বলতো? কখনোই কারো দেখবে কেউ করে ছেলেকে লিডার বানাতে চায়, এরকম হয় না। এটা বিজেপির ক্ষেত্রে কখনোই হয় না। কখনো মোদির ছেলে দেখেছো? মোদির ছেলে বা এর ছেলে কখনো দেখেছো? পরিবার বাদ থেকে প্রত্যেকে কিন্তু বেরিয়ে আসে। ঠিক আছে, তো ডেমোক্রেসিতে এই জিনিসটাকে বারবার বিজেপি প্রমোট করতে চায় আর কি। যাই হোক, আচ্ছা, ইন রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি পিপল ডু নট পার্টিসিপেট। আচ্ছা, প্রতিনিধিমূলক রাজনীতিতে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে পিপল ডু নট পার্টিসিপেট, কিসে পার্টিসিপেট করতে পারে না? ডাইরেক্টলি পার্টিসিপেট করতে পারে না, না ইনডাইরেক্টলি করতে পারে না, কোনোভাবেই করতে পারে না। রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি মানে যে তোমার এই যে মানে কি বলো হচ্ছে প্রতিনিধিত্ব। বুঝতে পারছো না
একটু বলতে না হবে। স্যার কিসের প্রতিনিধিত্ব? আচ্ছা বলে দিচ্ছি, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি মানে আমাদের যে এমপি বা এমএলএ বলো, এদেরকে কি করা হয়, আমরা ভোট দিয়ে এমপি নির্বাচন করি, আমরা ভোট দিয়ে এমএলএ নির্বাচন করি। তার মানে আমরা আমাদের কথা এমএলএ বা এমপির থ্রু দিয়ে সরকারকে বলছি, এমপির থ্রু দিয়ে পার্লামেন্টকে শোনাচ্ছি, এমএলএ থ্রু দিয়ে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভাকে শোনাচ্ছি। তার মানে এই জায়গাতে কি হচ্ছে, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি হচ্ছে, মানে জনগণরা সাধারণভাবে নিজেরা যাচ্ছে না, তাদের প্রতিনিধিকে পাঠাচ্ছে। এবার বুঝতে পারছো কথাটা কি বলতে চাইছি? হ্যাঁ তাহলে তো ইনডিরেক্টলি হবে। তাহলে ইনডিরেক্টলি ডু হবে। নট পার্টিসিপেট অপশন সি হবে। ডাইরেক্টলিও করতে পারে না, ইনডাইরেক্টলিও করতে পারে। ইনডাইরেক্টলি কি পারে? ইনডাইরেক্টলিও এটা পারে না, এটা ইনডাইরেক্টলি ডু নট পার্টিসিপেট করছে। পার্টিসিপেট লেখা আছে। হ্যাঁ, ডু নট পার্টিসিপেট, ডাইরেক্টলিও পার্টিসিপেট করতে পারে না, ইনডাইরেক্টলিও পার্টিসিপেট করতে পারে না। তাহলে কেন? কারণ এমএলএ কে তারা নির্বাচন করে দিল, এমএলএ গিয়ে সেই কাজটা করলো, এটা ডাইরেক্ট তো নয়, বলতে পারে ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট নয় কেন? কারণ কোনো পার্সন সে কি এমএলএ কে বললেই এমএলএ তার কথা শুনে কি করবে? কখনোই না। সে পলিসি গুলো করবে কিসের জন্য? সেই জায়গার উন্নতি বা পার্টির হয়ে। ঠিক আছে, সেই জন্য পিপল কখনোই ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি কোনোভাবেই পার্টিসিপেট করতে পারে। ওকে, আচ্ছা, বিজেপি ন্যাশনাল পার্টি না স্টেট পার্টি না বোথ? ন্যাশনাল পার্টি। অবশ্যই বিজেপি আমাদের জাতীয় পার্টি, ন্যাশনাল পার্টি 100%। হাউ মেনি বিল্ডিংস দেয়ার ফর এ সেন্ট্রাল সেক্রেটারিয়েট? আচ্ছা, কেন্দ্রীয় সচিবালয়ে কতগুলো বিল্ডিং আছে? এগুলো পড়াইনি। এটা হচ্ছে দুটো বিল্ডিং আছে, ঠিক আছে, পিএমও অফিস আছে আর সেক্রেটারিয়েট আলাদা আছে, দুটো বিল্ডিং আছে। বাদ দাও, এটা পারবেন। আচ্ছা, কত সালে এটা তৈরি হয়েছিল? এটা পারবেনি, এটা 1930 সালে তৈরি হয়েছিল, 1930। বাদ দাও, এগুলো দরকার নেই, এগুলো এর কোশ্চেন ছিল। আচ্ছা, মেম্বার অফ পার্লামেন্ট আর রিপ্রেজেন্টেটিভ অফ, এমপিরা রিপ্রেজেন্টেটিভ অফ, বলো। পিপল। মেম্বার অফ পার্লামেন্ট এরা রিপ্রেজেন্টেটিভ অফ, কার রিপ্রেজেন্টেটিভ? বলো, এমপিটা কার পিপল হবে রিপ্রেজেন্টেটিভ? তো? কি হবে, পিপল হবে না অন্য কিছু হবে? গভর্নমেন্ট হবে। গভর্নমেন্ট। এমপিরা রিপ্রেজেন্টেটিভ অফ পিপলই তো বাবা। এমপিদেরকে কে ভোট দেয়? আমরাই তো ভোট দিই। মানুষে ভোটে। তাহলে মানুষের প্রতিনিধি হয়েই তো গেছে, রিপ্রেজেন্টেটিভ অফ পিপল। মানুষরা, সাধারণ মানুষ যেতে পারছে না, সে তাদের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পাঠাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, 6th ইলেকশন কবে হয়েছিল? বলো, হিসাব করে বলো। 77। 1977, অবশ্যই। মেম্বার অফ রাজ্যসভা ইলেক্টেড, ইনডাইরেক্টলি। অবশ্যই ইনডাইরেক্টলি, কারণ রাজ্যসভার মেম্বারদের ভোট দেয় কারা? এমএলএ রা ভোট দেয়, বাই এমএলএ ভোট। আচ্ছা, দ্য পারসন অফ এজ রাইট টু ভোট, কত বছর বয়সে ভোট দিতে পারে? 18। 18 বছর বয়সে, তাই তো, 18 বছর বয়সে রাইট টু ভোট। ওকে, আচ্ছা, ইন 13তম লোকসভাতে বিজেপি কতগুলা ভোটে জিতেছিল? এটা গুলো একটু ডেটা স্বরূপ কোশ্চেন আছে। এটা 182টা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা তো পারবে। মেম্বার অফ রাজ্যসভার মেম্বারদের কি বলা হয়? এমপি। মেম্বার অফ রাজ্যসভাদের বলা হয় এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। আর পিএম বলে দিবেন কেউ? এনডিএ মিন্স বিজেপি যে জোটের মধ্যে থাকে, এনডিএ, অপশন বি, ন্যাশনাল ডেমোক্রেসি পার্টি। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, এনডিসি, এনডিএ, এনডি, হ্যাঁ, ডেমোক্রেটিক পার্টি, ঠিক আছে। আবার এটা অ্যাকচুয়ালি পার্টির নাম বলে, অ্যাকচুয়ালি অ্যালায়েন্স, ঠিক আছে।
ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, হ্যাঁ, সেটা থেকে এনডিএ এসছে, পার্টি করা আছে। ইভিএম এর পুরা নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন। দু চারটা কোশ্চেন একটু ছিল। নিউ পার্লামেন্ট বিল্ডিং থেকে কিছু কোশ্চেন আছে, পুরো লেটেস্ট কোশ্চেন। আচ্ছা বলো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ ইনস্টলড সেঙ্গল in a dedicated enclosure to the right of the speaker's chair in Lok Sabha chamber. Sengol is a symbol of rule in which empire of the past? চোলা। তো চোলা এম্পায়ার। জানো না এটা? কি হবে উত্তর? পড়েছি মনে অবশ্যই হচ্ছে, চোলা এম্পায়ার পড়েছি। একদম ঠিকই বলেছো, চোলা এম্পায়ার। ঠিক আছে। আর এই যে যেটাকে সেঙ্গল করা হয়েছে সেটা নিয়ে একটা বেশ বিতর্ক বা একটা জিনিস হয়েছিল। এই সেঙ্গল অ্যাকচুয়ালি যে লাঠিটা করা হয়েছে সেইটা হচ্ছে কি বলবো, জানো তো না জানো না? কি স্যার Sorry, বলুন। এটা হচ্ছে জওহরলাল নেহেরু, সেটা তার নিজের হাতের লাঠি হিসাবে ব্যবহার করতো এই সেঙ্গলটাকে। সেটা নেহেরুর লাঠি ছিল। আর এটা কোথা থেকে এলো? এটা বেসিক্যালি এর পিছনে কি বলবো আর, মানে এত লজ্জাজনক ব্যাপার যে আগে কি হতো, আমাদের চোলা এম্পায়ার আমাদের গ্রেটেস্ট এম্পায়ার অফ ইন্ডিয়া আমরা কনসিডার করি চোলা এম্পায়ারকে। চোলা এম্পায়ারের সময় কি হতো যে কোনো রাজা যখন, একটা রাজা যখন আরেকটা রাজার মানে নতুন রাজা আসতো, তখন সেই জায়গায় কি হতো যে নন্দী মহারাজকে, ঠিক আছে, নন্দীকে প্রতীক করা হয়, শিবের বাহন যে নন্দী, সেটাকে কনসিডার করা হয় সুশাসনের হিসাবে। ঠিক আছে, সুশাসন হিসেবে কনসিডার। এই জন্য কি হতো, চোলা এম্পায়ার একটা রাজা থেকে একটা রাজা যখন ট্রান্সফার হতো তখন তাকে একটা লাঠি দেওয়া হতো, একটা স্টিক হতো, সোনার লাঠি। সেই লাঠির মাথার উপরে নন্দীর হচ্ছে ছবি দেওয়া, নন্দীর প্রতিকৃতি দেওয়া থাকতো। ফলে যে রাজা হতো সে সেটা নিয়ে হাতে নিয়ে থাকতো, রাজ্য মানে তাকে ই করা হতো। এটা বেসিক্যালি সেঙ্গলকে ই করা হয় যে পাওয়ার, মানে যার হাতে এটা আছে সেটাকে পাওয়ার, সিম্বল অফ পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়। এবার যখন আমাদের ভারত স্বাধীন হয়েছিল 1947 সালে, তো তার আগে যখন অলরেডি আমাদের বলে দিয়েছে যে মাউন্ট ব্যাটেন এসে গেছে, ঠিক আছে, মাউন্ট ব্যাটেন এসে গেছেন, মাউন্ট ব্যাটেন এসে গিয়ে বলছে যে আমাদের এই যে পাওয়ার ট্রান্সফার করা হবে, তো আপনাদের কি কোনো রিচুয়ালস আছে? তখন জওয়াহরলাল নেহরু বলছে আমি তো কিছু জানিনি। যাই হোক, সে শুধু নামে পণ্ডিত, কাজে তো পণ্ডিত নয়। তো সে বলে আচ্ছা আমি জিজ্ঞেস করছি। জওয়াহরলাল নেহরু জিজ্ঞেস করলো কাকে? আমাদের সি রাজা গোপালাচারী, আমাদের যে ভাইস রয় লাস্ট গভর্নর জেনারেল ছিল, তো সি রাজা গোপালাচারীকে জিজ্ঞাসা করলো। তিনি বিদ্বান ব্যক্তি ছিলেন। তো গোপালাচারী বললেন, অনেক বিভিন্ন বই থেকে করে বললেন যে এরকম সেঙ্গল ট্রান্সফারের মাধ্যমে, যে সেঙ্গল যদি দেওয়া হয় তাহলে এটা পাওয়ার ট্রান্সফারটা খুব হবে। তো যখন 1947 সালের 15 অগস্ট, তাহলে যখন ভারতকে স্বাধীন করা হয়, সঙ্গে সঙ্গে এই সেঙ্গল দিয়ে মাউন্ট ব্যাটেন জওয়াহরলাল নেহরুর হাতে এটা দিয়েছিল, এটা পাওয়ার ট্রান্সফারের। এই 15ই আগস্টের পর থেকে 16ই আগস্ট থেকে এই সেঙ্গলকে আর কোথাও দেখা যায়নি। ঠিক আছে, পুরো হাওয়া হয়ে গেছে। তাহলে এটা পাওয়া গেছে কবে? এই কয়েক বছর আগেই এটা পাওয়া গেছে, যে আমাদের হচ্ছে উত্তরপ্রদেশে, ঠিক আছে, ইউপিতে উত্তরপ্রদেশে আমাদের হচ্ছে বারাণসী, মনে হচ্ছে প্রবাবলি বারাণসীতেই রয়েছে, মিউজিয়াম আছে একটি। ঠিক আছে, মিউজিয়ামে কি আছে, যে নেহেরু পরিবারের ব্যবহার করা জিনিস সেখানে সব আছে, মানে হিউজ বড় মিউজিয়াম। এখানে নেহেরু পরিবারের যারা যা ব্যবহার করতো, জওয়াহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, সেই সব জিনিসপত্র তাদের সেখানে রাখা আছে, সেটা মিউজিয়াম। যাই হোক, ভালো কথা। তো সেই মিউজিয়ামের মধ্যে থেকে এই সেঙ্গলটাকে পাওয়া গেছে। আর সেই তাতে কি লেখা আছে, এটা জওহরলাল নেহেরু তার ছড়ি হিসাবে ব্যবহার করতো। এরকম একটা ঐতিহাসিক জিনিসকে আমাদের নেহেরু তার নিজের পার্সোনাল ছড়ি হিসাবে ব্যবহার করতো। ঠিক আছে, এই যে হিস্ট্রি, মানে নিজেকে যাই হোক বিশাল কিছু ভাবতো, তো এই ব্যাপার। তো যাই হোক, এটা হচ্ছে চোলা এম্পায়ারের সেঙ্গল। নেক্সট, রিসেন্টলি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আনরিভিলড নিউ পার্লামেন্ট বিল্ডিং। তাহলে হোয়েন ওয়াজ দ্য ওল্ড পার্লামেন্ট বিল্ডিং বিল্ট? পুরনো পার্লামেন্ট বিল্ডিংটা কবে তৈরি করা হয়েছিল? 30 বললাম তো, স্যার 30 জানুয়ারি 30। না, এটা 30 নয়, এটা অ্যাকচুয়ালি বানানো হয়েছিল 18ই জানুয়ারি 1987, 1927। ঠিক আছে, কে বানিয়েছিল জানো? 1927 এটা ব্রিটিশদের সময় বানানো হয়েছিল। আমাদের 1911 সালে ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল, মানে আমাদের কলকাতা থেকে দিল্লিতে।
তারপরে কি হয়েছিল, গভর্নর জেনারেলের হচ্ছে আমাদের যে লেবার মিনিস্টারের, ঠিক আছে, তো সেই সময় আমাদের ভাইস রয় কে ছিল 27-এ, লর্ড কে ছিল, আরউইন। লর্ড আরউইন যখন ছিল সেই সময়ে আমাদের হচ্ছে গভর্নর জেনারেলের এক্সিকিউটিভ কাউন্সিলের যে মানে মেম্বার ছিল তার নাম ছিল ভূপেন্দ্রনাথ মিত্র, ঠিক আছে, নামটা লিখে রাখবে, ভূপেন্দ্রনাথ মিত্র, ঠিক আছে। এই ব্যক্তিটা কে ছিল, এই ব্যক্তিটা ছিল সেই সময় আমাদের গভর্নর জেনারেল। তো আমাদের তো গভর্নর জেনারেল তখন ভাইস রয়েছিল, ঠিক আছে, কিন্তু কাউন্সিলটার নাম ছিল গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিল। ভাইসরয় ছিল ভাইসরয়, কিন্তু নাম ছিল গভর্নর জেনারেল এক্সিকিউটিভ কাউন্সিলের, তিনি একজন মেম্বার ছিলেন, ভারতীয় সদস্য ছিলেন, মেম্বার। হ্যাঁ, তো তারই বেসিক্যালি উদ্যোগে এটার ইনোগ্রেট করা হয়েছিল বা তৈরি হয়েছিল সেই সময়, যিনি এটা ইনোগ্রেট করেছিল লর্ড আরউইন ছিল। আচ্ছা, দ্য নিউ পার্লামেন্ট বিল্ডিং, নতুন পার্লামেন্ট বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড আন্ডার, জানি, সেন্ট্রাল ভিস্টা রিডেভেলপমেন্ট প্রজেক্ট। What was the objective of Central Vista Redevelopment Project? এই প্রজেক্টের নাম ছিল সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্ট। এতে কি 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 উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? প্রথম বলছে কি, টু কনস্ট্রাক্ট এ ট্রায়াঙ্গুলার শেপ পার্লামেন্ট বিল্ডিং, কনস্ট্রাকশন অফ কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট অ্যান্ড রিভ্যাপ দ্য 3 কিলোমিটার অফ লং রাজপথ ফ্রম রাষ্ট্রপতি ভবন টু ইন্ডিয়া গেট, তৈরি করা। না, টু accommodate the officers of various minister in 87 storied building to be built for common central secretariat, to convert the north and south block into museum and the development of Central Vista Avenue. এর মধ্যে কোনটা ঠিক? 2 নম্বরটা কোনটা? বিটা হবে। অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। বেশি কষ্ট করতে হবে না, ঠিক আছে, এর মধ্যে সবগুলোই, হ্যাঁ, সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের মধ্যে সবগুলো আমাদের ট্রায়াঙ্গুলার শেপ পার্লামেন্ট বিল্ডিং করা হয়েছে, যার মধ্যে সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত পুরো 3 কিলোমিটারের লং রাস্তা তৈরি করা হবে। ছোট অনেক মিনিস্ট্রি তৈরি হয়েছে স্বাধীনতার পরে, যেগুলোকে পুরোনো পার্লামেন্ট বিল্ডিং এ সেট আপ করা যায়নি, ঠিক আছে। তারপর এটাকে নর্থ পর সাউথ ব্লক, মানে যেটা পুরোনো পার্লামেন্ট ছিল সেগুলোকে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে এবং সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউ রিডেভেলপমেন্ট করা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের থেকে শুরু করে সবকিছু। ওকে, সবগুলোই ঠিক। আচ্ছা, এটা বলো, the new parliament building was constructed under Central Vista Redevelopment Project, which aims revamp the central administrative India's central administrative area located in New Delhi. Who was the original designer of Central Vista project? প্রজেক্টের নাম কি, মানে কে তৈরি করেছে প্রজেক্টের নাম? এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এখন। আসবে একটা বুঝে যাচ্ছে, এডউইন লুটেন্স তো আছেই, তার সঙ্গে কে ছিল? আচ্ছা, একই কি অপশন আছে? আচ্ছা, এডউইন আছে, এডওয়ার্ডস আছে, আচ্ছা, হ্যারি আর হারবার্ট হিলটন। আচ্ছা, পারবে কি কে আছে? নো স্যার। অ্যান্সার হচ্ছে এডউইন লুটেন্স আর হারবার্ট বেকার। এগুলো নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, এগুলো কোশ্চেন থাকবে, কারণ নতুন ইনোগ্রেট করা হয়েছে না পরীক্ষাতে। তোমার হচ্ছে এইগুলো থেকে একটা কোশ্চেন তো থাকবে, নতুন পার্লামেন্ট বিল্ডিং সম্পর্কে একটা কোশ্চেন অবশ্যই থাকবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, 100% থাকবে। The new parliament building was constructed at cost approximately 970 crore rupees, 970 কোটি টাকায় তৈরি করা হয়েছে। আর্কিটেকচার অফ নিউ পার্লামেন্ট বিল্ডিং এক্ষুনি মানে বললাম। আচ্ছা, না, এটা আলাদা। কি হবে বাবা, বলো? বিমল প্যাটেল, যেটা বলো বাবা, তোমার কথা তো আটকে গেল। যাই হোক, এটা হচ্ছে বিমল প্যাটেল, আর্কিটেকচার হচ্ছে বিমল প্যাটেল।
আচ্ছা, what are the features of new parliament building constructed under Central Vista redevelopment project? Features, কি কি features? বলেই দিলাম একটু আগে, অল অফ অ্যাবাভ হবে। একদম এগুলো সবগুলোই ঠিক আছে, ঠিক আছে। ট্রায়াঙ্গুলার শিফট করা হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 65,000 স্কোয়ার কিলোমিটার। ক্যাপাসিটি অনেক বাড়ানো হয়েছে, 888টা সিট, রাজ্যসভাতে 384টা সিট, ঠিক আছে। আর হচ্ছে ক্যাপাসিটি 888টা সিটের ক্যাপাসিটি করা হয়েছে, অনেক বাড়ানো হয়েছে। লার্জার রাজ্যসভা তো 250 ছিল, 384, আর লোকসভাতে 888, ঠিক আছে, অনেক বাড়ানো হয়েছে। আর 3 গ্যালেন্ট্রি, সঙ্গীত গ্যালেন্ট্রি করা হয়েছে, যাই হোক। আচ্ছা, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লঞ্চড 75 টাকার কয়েন অন ইনোগ্রেশন অফ নিউ পার্লামেন্ট বিল্ডিং। ডায়ামিটার অফ দ্য কয়েন, পারবে কত ডায়ামিটারের কয়েনটা বানানো হয়েছে? 75 টাকার কয়েন হয়েছে, হ্যাঁ, পারবে না। 44 মিলিমিটার। এগুলো মনে রাখবে, ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, মার্ক করা, তোমরা চেক করে রাখবে, এগুলো করে রাখবে। 75 টাকার যে কয়েন ইস্যু করেছে পার্লামেন্ট বিল্ডিং এ, তাতে কি কথাটা লেখা আছে? ইনস্ক্রিপশন অফ ড্যাশ, কি লেখা আছে? দেবনাগরীতে কি ইনস্ক্রিপশন লেখা আছে 75 টাকার কয়েনের পেছনে? সত্যমেব জয়তে। না, সত্যমেব জয়তে তো বাবা আমাদের অলরেডি আছে। স্যার বসুদেব রাবে? কুটুম্বকম। না, এটা হচ্ছে সংসদ সংকুল। বসুদেব কুটুম্বকম হচ্ছে আমাদের পুরো মানে ভারত, মানে পুরো বিশ্বকে আমরা কুটুম বা ফ্যামিলি হিসাবে কনসিডার করা হয়, ঠিক আছে। আর অহম ব্রহ্মাস্মি মানে হচ্ছে আমি ব্রহ্ম, মানে আমি গড, হ্যাঁ। ইনস্ক্রিপশন হচ্ছে সংসদ সংকুল, যেটা হচ্ছে দেবনাগরী স্ক্রিপ্টে লেখা হয়েছে, পার্লামেন্ট কমপ্লেক্সে ইংলিশে, এর পেছনে লেখা আছে। Recently, new parliament building was constructed, become 4th largest parliament building in the world. আচ্ছা, কোনটা হচ্ছে ওয়ার্ল্ড এর লার্জেস্ট পার্লামেন্ট বিল্ডিং? ওয়ার্ল্ড এর লার্জেস্ট পার্লামেন্ট বিল্ডিং কোথায় রয়েছে? ইউনাইটেড স্টেটস। স্যার চায়না। চায়না, ভেরি গুড। হোয়াইট হাউসের থেকেও বড় চায়নাতে রয়েছে বাবা, ঠিক আছে। চায়নার পার্লামেন্ট বিল্ডিং পৃথিবীর সব থেকে বড়, ঠিক আছে। কারণ এখানে মেম্বার আছে বেশি নয়, মাত্র 2977 জন মেম্বার আছে, ঠিক আছে। খুব কম। হ্যাঁ, কম। আমাদের এই কটা লিঙ্ক হচ্ছে আর তাদের দেখাতে, যাই হোক। হুইচ আর্টিকেল ডেসক্রাইব দ্য কনস্টিটিউশন অফ পার্লামেন্ট? পার্লামেন্টের কনস্টিটিউশন, আর্টিকেল 79। আচ্ছা, in the new parliament building, Lok Sabha is in the national bird peacock. অবশ্যই লোকসভাকে আমাদের হচ্ছে ময়ূরের মতো স্ট্রাকচারে করা হয়েছে, আর রাজ্যসভাকে করা হয়েছে কিসে? ন্যাশনাল ফ্লাওয়ার, লোটাস। দ্য সেন্ট্রাল লাউঞ্জ যেটা করা হয়েছে, মানে সেন্ট্রাল লাউঞ্জ যেটা মানে মাঝখানে যে লাউঞ্জ, সেটাকে হচ্ছে ন্যাশনাল ট্রি তে করা হয়েছে। ন্যাশনাল ট্রি আমাদের কি? আমাদের ন্যাশনাল ট্রি কি বলো? পিপল স্যার। পিপল ট্রি, ন্যাশনাল ট্রি, পিপল ট্রি। বানিয়ান। রেডউড ট্রি হতে পারে। ন্যাশনাল ট্রি অফ ইন্ডিয়া কি? স্যার ম্যাঙ্গো দেখবে, হতো। দেখো, ন্যাশনাল ট্রি ম্যাঙ্গো ট্রি, ঠিক আছে। ম্যাঙ্গো ট্রিকে বলা হয়, কিন্তু হচ্ছে ন্যাশনাল ট্রি অফ ইন্ডিয়া স্টেটের ক্যাপিটালে পিপল। এই যে কি কি আছে? বানিয়ান ট্রি, বট গাছ। ঠিক আছে, বট গাছ, হ্যাঁ। স্যার আমি ন্যাশনাল কি ট্রি, দেখছি ব্যানানা ট্রি, ওই জন্য আমি ওই দেখতে জানি। ব্যানানা ট্রি না বাবা, ব্যানানা নয়, বানিয়ান। বানিয়ান ট্রি আছে, ব্যানানা নয়। কি লেখা আছে, টিটা লেখা আছে, সেটাকেই দেখে ধরে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। In the new parliament building, MP will able to speak
and in any other scheduled language recognized by the constitution, other MP can easily understand how many scheduled languages, মানে যে কোনো ভাষায় তুমি কথা বলতে পারো, তো অন্য লোকের যে 22টা। কোনো ভাষায় শুনবে, এটা তো আমরা প্রত্যেকেই জানি 22টা কনস্টিটিউশন 22টা রয়েছে আমাদের মূল। আচ্ছা, কোন শিডিউলে রয়েছে 22টা ভাষার যে গল্প কোন শিডিউলে আছে? সবগুলো অষ্টম এখানে অষ্টম অষ্টম 8th শিডিউল, ঠিক আছে। আচ্ছা, মূল সংবিধানে কতগুলো ছিল? মূল সংবিধানে 12টা বলে তো। 14টা। 14 14 সম্ভবত শিডিউল ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা বাড়ানো হচ্ছে, ঠিক আছে, বাড়ানো হয়েছে বা হবে। শিডিউল ল্যাঙ্গুয়েজেস 23টা করা কথা আছে, ঠিক আছে, শিডিউল ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া, কারণ একটা বাড়ানোর কথা এখনো এ করেনি, আর এটা বাড়ানোর কথা তো মনে হচ্ছে প্রবাবলি হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজ আরো কি একটা অ্যাড করার কথা। 22টা আছে এখনো অফ ইন্ডিয়া উইল অ্যাড। কোন একটা না অ্যাড করার কথা আছে, ঘোষণা করেছে। আমি সেদিনে দেখেছিলাম, নিউজটা দেখছিলাম, এই মুহূর্তে ছাড়া মনে নেই। আচ্ছা, which of the below mentioned points true about new parliament building? কোনগুলো ঠিক? বলে দিই, চিন্তা করতে বেশি হবে নি, অল অফ দ্য অ্যাবভ ঠিক, বা পয়েন্ট গুলো আমি বলে দিচ্ছি কি কি। বলছে পার্লামেন্ট বিল্ডিং প্রায় 150 বছরের লাইফ স্প্যান এর থাকবে। কারণ হচ্ছে নতুন পার্লামেন্ট বিল্ডিং বানানোর প্রথম কারণ কি, যে আমাদের যখন মানে আমাদের পুরনো পার্লামেন্ট বিল্ডিংটা বানানো হয়েছিল সেই সময় কিন্তু আমাদের যে ভূমিকম্পর যে স্কেল ছিল সেটা কিন্তু লেভেল 2 তে ছিল, ঠিক আছে। লেভেল তখন দিল্লি লেভেল 1 এ ছিল, মানে ভূমিকম্পর দিক থেকে। এখন দিল্লিতে হচ্ছে ভূমিকম্প লেভেল 3 হয়ে গেছে। সেই কারণে যে সেই সময় আর্থকুয়েক প্রোটেক্টেড কিন্তু বিল্ডিং আগেরটা নয়, ফলে যদি ভূমিকম্প যে কোনো সময় হয় ফুটে যাবে। এই জন্য এমন ভাবে বানানো হয়েছে প্রচুর স্ট্রেংথ ভাবে, অ্যাপ্রক্স 150 বছরের বেশি তো চলবেই এবং বেশি চলবে। হেক্সাগোনাল শেপ করা হয়েছে, একটু অন্যরকম শেপ, ডিজাইন ফর উইথস্ট্যান্ড আর্থকুয়েক। এটা যে বেসিক্যালি এটা ডিজাইন করার কারণ যাতে হচ্ছে তোমার মানে ভূমিকম্প প্রতিরোধ হয়। এবার বলে স্যার হেক্সাগোনালি কেন? তার কারণ হচ্ছে তোমরা যত বড় বড় বিল্ডিং দেখো, যেমন বুর্জ খালিফা, বুর্জ খালিফার স্ট্রাকচার কি? স্ট্রাকচার জানো তো বুর্জ খালিফা? বুর্জ খালিফা স্যার। কিন্তু হ্যাঁ দেখেছি স্যার। হেক্সাগোনাল স্ট্রাকচারেই রয়েছে। হ্যাঁ, এমনি বিল্ডিং তুলে দিলে ভেঙে পড়ে যাবে। আর এখানে 888টা সিট আছে, তো বললাম এক্ষুনি। আর লোকসভাতে 384, রাজ্যসভাতে। আচ্ছা, হুইচ অফ দ্য বিলো ইজ মেনশন পয়েন্টস ট্রু অ্যাবাউট সেঙ্গল? সেঙ্গল সম্পর্কে কোনটা কোনটা ঠিক? স্যার এক একটা ঠিক। আচ্ছা, আর ইট ওয়াজ এ স্যার সিম্বল। এটাও তো ঠিক। সবগুলোই ঠিক আছে, ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। ইট ইজ এ সিম্বল অফ জাস্ট দ্য ফেয়ার রুল অ্যান্ড হ্যাড বিন মার্কড এজ এ ট্রান্সফার অফ পাওয়ার। কথাটা আমি বলেই দিলাম, ক্ষমতা হস্তান্তরের জন্য। আর ইট ইজ এ গভর্নমেন্ট অফ জাস্ট অ্যাজ পার পলিসিস অন দ্য পাথ অফ ডিউটি। এই যে নন্দীকে এই কারণে করা আছে। 5 ফুট হাইট অ্যান্ড ফিচার্স অফ নন্দী আর বুল, এই যে বললাম টপ ইনস্টল নিয়ার লোকসভা অফ অল থিং। নন্দীকে হচ্ছে মানে সুশাসনের প্রতীক হিসেবে কনসিডার করা হয় নন্দী মহারাজ। দ্য নিউ পার্লামেন্ট বিল্ডিং এত লোকসভা কত সবচেয়ে কি বলতে হবে? यूपी উত্তরপ্রদেশ। उत्तर प्रदेश, सबको पता है, बच्चा बच्चा जानता है उत्तर प्रदेश। तो ডিজাইন নিউ পার্লামেন্ট বিল্ডিং আছে কোন কোম্পানি নতুন পার্লামেন্ট বিল্ডিংটি ডিজাইন করছে? লার্সেন টার্বো। এইচসিপি ডিজাইন, ঠিক আছে, এইচসিপি, এইচসিপি
ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। পুরো নাম দেখে দিচ্ছি, দাঁড়াও, এইচসিপি ডিজাইন অ্যান্ড প্রাইভেট লিমিটেড। এই কোম্পানিটা বানিয়েছে। পুরো নাম কি আছে বাবার, তবে এইচসিপি দিয়েই চালিয়ে দিচ্ছে। আহমেদাবাদ, গুজরাটের HCP। এটা হচ্ছে ফুল ফর্ম কি আছে, 1960 বানানো হয়েছিল, কনস্ট্রাকশন কোম্পানি। এই কোম্পানিটা আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য নিউ পার্লামেন্ট বিল্ডিং স্প্রেড এরিয়া, একটু আগেই বলছিলাম, মনে আছে দেখি? 84.500 84 হ্যাঁ, অপশন এ। এটা 84 হচ্ছে টোটালটা, কিন্তু অ্যাকচুয়ালি তোমার এরিয়া অ্যাকচুয়াল হচ্ছে 65,000 বললেন। 64,500, ঠিক আছে, 64,500। ওখানে এটা অন্য অন্য কিছু ছিল, জানো, কোশ্চেনটাই ছিল ওখানে, কোথায় যে ওখানটায় ছিল, হয়ে গেল, এই যে এর 65,000, এই তো এখানে ঠিক ছিল, অল অফ দ্য অ্যাবাভ 65,000, এখানে 65,000 স্কোয়ার কিলোমিটার ছিল। আর এখানে একটা জায়গায় ছিল, এই যে তোমার কোথায় একটা জায়গায় দেখলাম না, ওই জায়গায় ওইটাই ছিল 970 কোটি টাকা, আরেকটা জায়গার কোথায় না 65,000, এটাই ছিল। আর তো কোনো কোশ্চেন ছিল না, না আর তো কোনো জায়গায় ছিল না, এই তো, না আর কোনো জায়গায় এরিয়া দিয়ে তো কোশ্চেন ছিল না, না এরিয়া দিয়ে, এই যে 65,000 স্কোয়ার কিলোমিটার, ওটাই ছিল, একটাই ছিল। আর হচ্ছে না, আর কিছু ছিল না। না এটাই ছিল, 64,500, 65,000 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, পার্লামেন্ট কত তারিখে ইনোগ্রেট করা হয়েছে তো জানি, বলো, কত পেরে যাবো। কবে কবে করা হয়েছে নিউ পার্লামেন্ট অফিসিয়ালি ইনোগ্রেট? 28 মে 2023, ঠিক আছে। ও কাছাকাছি ডেট দিয়েছে, ও যাই হোক, এরকম ডেট দেবে না কাছাকাছি, হ্যাঁ, যাই হোক দিয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টেট দ্যাট আর্ট ফল ইন দ্য নিউ পার্লামেন্ট বিল্ডিং, কি নাম দেওয়া হয়েছে? নিউ পার্লামেন্ট বিল্ডিং এর হল নাম কি দেওয়া হয়েছে, এর নামটা কি দেওয়া হয়েছে? কনস্টিটিউশন হল। না, এটার নাম দেওয়া হয়েছে, যেটা তোমার হচ্ছে এটার নাম দেওয়া হয়েছে তোমার হচ্ছে কনস্টিটিউশন হল, একদম। ওখানে একটা সেই বড় কনস্টিটিউশন রাখা আছে, ঠিক আছে। লাস্ট হু প্রেজেন্টেড দ্য সিম্বল টু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার, হ্যাঁ এটা পারবে, এটা এক্ষুনি বললাম। চক্রবর্তী রাজা গোপালাচারী। তাই কি বললাম, গল্প শুনে কি লর্ড মনে হলো? মাউন্টব্যাটেন। আমি এতক্ষণ ধরে গল্প বললাম, ও। প্রথমেই গল্প, হ্যাঁ, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের ঠাকুমা হলো শেষ পর্যন্ত, হ্যাঁ। আমি বললাম যে মাউন্ট ব্যাটেন নেহেরুকে ট্রান্সফার করছিল, কথাটা বললাম তো আমি। এই দেখো হ্যাঁ প্রথমেই স্যার, বলছিলাম, কোশ্চেন না স্যার, কোশ্চেনটা আমার পুরোটা আসেনি, কারণ প্রেজেন্টেডটা দেখতে পাইনি। এই যে আমি বললাম ভাবলাম মাউন্ট কে ব্যাটেন, রেফার করেছিল। ঠিক আছে, ওকে, ঠিক আছে, মোটামুটি আমরা এটা করলাম, অসুবিধা নেই। আচ্ছা।